সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারা জানেন যথারীতি AF মিসবাহুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, আপনারা তাকে সবসময় দেখেন, আমাদের অত্যন্ত প্রিয় এবং একজন ভেরি ইয়াং এনার্জেটিক একজন আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস। ওয়েলকাম রাঞ্জা, কেমন আছেন? সাথে আছেন বেশ ভালো গেহি আছি। এন্ড অ্যাসোসিয়েটসের আমাদের নিকি রিয়াজ, যিনি একজন দক্ষ কর্মকর্তা এবং সবসময় আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে ইন্টারপ্রিটেশন করেন, ট্রান্সলেশন করে দেন এবং খুবই কম্পোজড ভাবে তৈরি করেন, সব কিছু বলেন ইনস্ট্যান্টলি। আসলে খুবই অ্যাপ্রিসিয়েবল। আর দর্শক, আজকে যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে নতুন প্রশাসনের অধীনে আমেরিকার অভিবাসনের জন্য কী ভবিষ্যৎ এবং কি আশা করা যায় এর থেকে। এটা কিন্তু একটা খুবই একটা মানে গত এপিসোডে আমরা কিছুটা আলাপ করেছিলাম, আজকে আমরা একটা বিস্তারিত আলাপ করবো। আমরা একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য রাখবেন। আর যারা পরবর্তীতে অফকোর্স আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন যুক্ত হবেন, আমাদের ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যথারীতি যে নাম্বারটি দেওয়া থাকে স্ক্রিনে, 646-306-307-9828, এই নাম্বারটিতে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন। এবং দর্শক, আপনাদের সবগুলো প্রশ্নে আমরা নেওয়ার চেষ্টা করব, তবে আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ রাখবেন না। যখন প্রশ্ন করেন আমাদের সুবিধা হয় বুঝতে এবং উত্তর দিতেও আমাদের সুবিধা হয়, আমাদের যারা প্যানেলিস্টরা আছেন তাদের জন্য অনেক উপকার হয়। তো আমরা আর দেরি বিলম্ব করব না দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। অ্যাটর্নি রাঞ্জা, কেমন আছেন স্যার? অ্যাটর্নি রাঞ্জা, আপনি কেমন আছেন? ব্যাস চলছে। ভালো ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়েছি আমরা আমরা একটু পরেই আমরা ভিডিওটা প্লে করব। আমি ভিডিওটা অফকোর্স প্লে করব। আমরা এটা খুবই আমাদের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান, যিনি ওনার নাম হচ্ছে, আপনারা জানেন না, দেখছেন অথবা আমাদের রিপোর্ট দেখেছেন আপনারা, আমাদের রবার্ট গার্সিয়া। তিনি খুব বলছেন যে এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে খুবই লজ্জাজনক একটা অবস্থা হবে এবং পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমরা একটু পরে যাচ্ছি দর্শক। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, এই যে নতুন প্রশাসনের যে বিষয়টি আমরা আলাপ করব আজকে, এছাড়াও আমরা আরও অন্যান্য বিষয়ে, ইমিগ্রেশন বিষয়ে আলোচনা করব। কোনো আপডেট আছে কিনা ইমিগ্রেশন ওয়ার্ল্ড থেকে, আপনার কাছে কোন তথ্য আছে কিনা, অন্যান্য ক্যাটাগরি কি অবস্থা সেটাও আমাদের জানা দরকার। অনেকে আমাদেরকে প্রশ্ন করে জানতে চাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির অবস্থা, এগুলো কি স্ট্যাটাস কোতেই আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে এরই মধ্যে? স্যার, তো এখন তো ইমিগ্রেশনে অনেক কেননা নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন আসছে। যখনই নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসে একটা আনসার্টেনটি থাকে। আর স্পেশালি যখন একটা মানে আপকামিং অ্যাডমিনিস্ট্রেশন, লোকেরা ভাবে কি এটা একটা অ্যান্টি ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন, তো লোকেদের ভয় তো অনেক হবে। কিন্তু চেঞ্জ ডেফিনেটলি আসবে। হরেক প্রেসিডেন্টের জন্যই চেঞ্জ অলওয়েজ আসে, কিন্তু কোনো প্যানিক করার দরকার নেই। অনেক ইমিগ্রেশন চেঞ্জ অনেক টাইম নেয়। তো আমি ওটাই বলবো কি অনেক চেঞ্জ আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু শুধু বসে দেখতে হবে এখন। এটা খুবই স্পর্শকাতর বিষয়। আপনি কি মনে করেন যে আপনার কি ভীষণ, আপনি অ্যাজ অ্যান অ্যাটর্নি, হোয়াট ইউ এক্সপেক্ট, যে কী চেঞ্জ হতে পারে? চেঞ্জ যদি হয়ও, যদি ট্রাম্প এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে নতুন প্রশাসন, তাহলে কি ব্যাকলগে যারা যারা পূর্বে যারা ছিলেন তাদের বেলাও কি এফেক্ট হবে, নাকি এক্সিকিউশনের পরে তাদের বেলায় এফেক্ট হবে? এটাও একটা দেখার বিষয়। এবং যদি ওরা অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করতে চান তাহলে কি প্রক্রিয়াটা কি? আপনি তো গত সপ্তাহে আপনি শেয়ার করেছিলেন, তো আমরা একটু আপনি খুব ভালো কথা বলেছিলেন গত সপ্তাহে, তো এই পয়েন্টে আমি রেজ করার চেষ্টা করছি। জি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের যখন এরা সবাই যারা ভিডিও দেখলাম, এরা পলিটিশিয়ান। এদের কাজই একটা মানে একটু বাড়িয়ে বা সেন্সেশনালাইজ করে কথাটা বলা। কি আমি যেরকম ডোনাল্ড ট্রাম্প মানে বললেন কি ডে ওয়ানে আমি এন্ড করে দেবো বার্থ রাইট সিটিজেনশিপ, একদিনে কি করে এটা করা যায়? এটা রিয়েলি নট ফিজিবল। হ্যাঁ, যদি চাইও, কোনো মেকানিজম নেই একদিনে বার্থ রাইট সিটিজেনশিপ এন্ড করে দেবে। সিমিলারলি মিস্টার গার্সিয়া, যে ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ, সে বললো কি এটা মানে এথিক্যালি আন আমেরিকান এই ওই, বাট দ্যাট ইজ ম্যাটার অফ পলিটিক্স। বাট আমাদের ভাবতে হবে ফিজিবল কত একটা এই এই বার্থ রাইট সিটিজেনশিপ, মানে যে লটা, কি যে এখানে জন্ম হয়েছে এই দেশে, সে হচ্ছে সিটিজেন,
রিগার্ডলেস ওর বাবা মার সিটিজেনশিপ স্ট্যাটাসের। এইটা হচ্ছে ল সিন্স 1898। জি জি মানে জি আপনি ভাবতে পারছেন কি 200 বছর ধরে মানে ইট ইজ এস্টাবলিশড ল, আর এটাকে ওভারটার্ন করা উইদিন ওয়ান ডে, ইটস it's ইম্পসিবল। it's it's essentially impossible. Theoretically maybe somehow possible, but essentially impossible. Right. কিন্তু এটা এন্ড করা মানে ভীষণ একটা লম্বা প্রসেস হবে, বছর লাগতে পারে। দিস থিংস আর নট ভেরি কুইক। এরকম নাকি কংগ্রেস কালকে পাস করে দিল, কেননা কংগ্রেসও এখন উইদিন কন্ট্রোল অফ রিপাবলিকান পার্টি, দুটোই সেনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। কিন্তু যদি কালকে কংগ্রেসও একটা ল পাস করে দিল কি বার্থ রাইট সিটিজেনশিপ, যে এখানে ইলিগাল আছে তাদের বাচ্চারা সিটিজেন হবে না, সেটাও একদিনে করা যাবে না। ওটাও সামওয়ান, কেউ একটা কোর্টে যাবে, কেউ একটা সু করবে আর বলবে কি এই পুরো লটা হচ্ছে এসেনশিয়ালি আনকনস্টিটিউশনাল, গোয়িং अगेंस्ट দ্য 14th অ্যামেন্ডমেন্ট। আপনি যে বললেন কি জিজ্ঞেস করলেন কি 14th অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করার, ইট ইজ আ কমপ্লিট হিউজ প্রসেস। amendment, adding an amendment, taking out an amendment, মানে কোনো এ করা একদম ইজি না। I think one of the few last amendments হয়েছিল giving women the right to vote, and it's not been done in a very long time. তো এটা করা একদম ইজি হবে না। ডোনাল্ড ট্রাম্প বললো দ্যাট উই উইল টেক ইট টু দ্য পিপল, বাট আনলেস একটা র্যাডিক্যাল রেফারেন্ডাম হোল্ড করলো ডোনাল্ড ট্রাম্প, ইটস রিয়েলি নট ফিজিবল টু ডু ইট ভেরি কুইকলি। এটা অনেক টাইম লাগবে, একটা কোর্ট প্রসেস হবে। ডেফিনেটলি যদি আমার এটলিস্ট প্রফেশনাল prediction is that this will go up to the Supreme Court যদি একটা স্টেপ নেয়। জি জি আর আপনি যে জিজ্ঞেস করলেন কি এটা কাকে অ্যাপ্লাই করবে, জি যারা এখানে আগে থেকেই এসছে, তাদের মা বাবা হয়তো আনডকুমেন্টেড ছিল আর তারা এখানে বর্ন, লিগালি in my opinion, and I might be wrong, but legally in my opinion retroactive, এটাকে retroactive এ বলে, জি জি not possible. নট পসিবল। It will তখনই অ্যাপ্লাই করবে যারা লটা পাস হওয়ার পরে, দ্যাট ল দ্যাট এন্ডস বার্থ রাইট সিটিজেনশিপ, ওটা পাস হওয়ার পরেই তাদের এফেক্ট করবে। জি কেননা ক্যান ইউ ইমাজিন যদি আগে রেট্রোঅ্যাক্টিভ ওরা অ্যাপ্লিকেশনটা করে, মানে পসিবলি ইন হান্ড্রেডস অফ থাউজেন্ডস মিলিয়ন্স অফ পিপল, তাদের ইউ আর জাস্ট স্ট্রিপিং দেম অফ সিটিজেনশিপ। রাইট রাইট ইটস কমপ্লিটলি মানে ইনহিউমেন, আই উড সে। ডেফিনেটলি। এবং যেটা কংগ্রেসম্যান গার্সিয়া বলতেছিল যে এটা একটা আসলে লজ্জাজনক এবং এটা পরিবারকে একটা বিচ্ছেদ করার একটা প্রক্রিয়া। তো এটা কিন্তু আসলে আশাব্যঞ্জক না। আর আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, আমরা জানি, এবং এটা গ্লোবালি আপনার অ্যাকসেপ্টেড, তাই না? আমরা যারাই আছি সবাই তো ইমিগ্রেন্ট, কোনো না কোনোভাবে আমরা ইমিগ্রেন্ট। তো এটা তো একটা গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে। এবং সাপোজ এই কেসটা যদি কোনো সময় এটাকে ইন্টারপ্রিট করা হয় বা কোর্টে যায়, হাউ লং ইট মাইট টেক, ডু ইউ থিঙ্ক, দ্য প্রসিজিওর, হিয়ারিংস অ্যান্ড অল দিস স্টাফ, কেমন সময় লাগতে পারে? বছর বছর মিনিমাম, না? বছর লাগতে পারে, at least 1 বছর। মানে আর দিস ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, ওদের অনেক কেস থাকে, আর এটা মানে ডেফিনেটলি পুরো হাইয়েস্ট লেভেল অব্দি যাবে। এরকম নাকি ডিস্ট্রিক্ট কোর্ট একটা ডিসিশন দিল আর একটা সাইড অ্যাকসেপ্ট করলো। ইট ইজ সাচ এ ডিভাইসিভ টপিক, আর এত কন্ট্রোভার্সিয়াল টপিক কি ডেফিনেটলি এটা টাইম লাগবে। জি জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা আপনাকে। I have some questions on the Facebook by this time already coming. People are still asking about the DACA immigration, please. What the DACA students, DACA dream act, whether they can get the legal status. তারপরে জিজ্ঞেস করতেছে টেল অ্যাবাউট ডাকা ইমিগ্রেশন। তো আমি ইয়ের কাছে জিজ্ঞেস করবো, রাঞ্জা এবং দুজনের কাছে প্রশ্ন করছে, আপনারা তো ডেইলি এগুলোর প্রসেস করেন, ডাকার কি অবস্থা এবং ইমিগ্রেশনের কি স্ট্যাটাস? আপনি আমি যদি নিকিকেও জিজ্ঞেস করি, বিকজ শি ডাজ এভরিডে, আমি জানি। রঞ্জা, আপনি আগে বলে দেন ডাকার স্ট্যাটাসটা, তারপর আমি বলবো।
তো ডাকা বেসিক্যালি একটা মাইনরস এর জন্য এ পাস করেছিল ওবামা। তো আনফরচুনেটলি এখন ডাকা থেকে গ্রিন কার্ড ডাইরেক্ট কোনো ডাইরেক্ট পাথওয়ে নেই। ডাকা ডেফিনেটলি ইট ইজ লিগাল স্ট্যাটাস, কিন্তু এরকম না কি আমি যদি 15 বছর ধরে ঢাকায় আছি আমার অটোমেটিক্যালি আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, এরকম না। আমায় একটা রিজন হতে হবে, আইদার আমার জবের থ্রু অ্যাপ্লাই করতে হবে গ্রিন কার্ড, বা আমায় ফ্যামিলি থ্রু অ্যাপ্লাই করতে হবে। ঢাকা ইনফ্যাক্ট আমি এইবার স্পেশালি মানে ইলেকশনের টাইমে আমি বেশি ডাকাদের ব্যাপারে পলিটিশিয়ানদের বেশি দেখিনি, ওরা মোস্টলি কনসেন্ট্রেট করছিল বার্থ রাইট সিটিজেনশিপের উপর। কিন্তু ডাকা ডেফিনেটলি ইজ অলওয়েজ দেয়ার ইজ আ রিস্ক কি ডাকা আপকামিং অ্যাডমিনিস্ট্রেশন, কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডাকার স্ট্যাটাসটা নিয়ে নিতে পারে। কিন্তু গিভেন আমি যা জানি ইমিগ্রেশন ইজ ভেরি কমপ্লেক্স। তো যখন আপনি মানে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ডাকা রেসিপিয়েন্টস থেকে স্ট্যাটাস নিয়ে নেবেন, আপনি কি সলিউশনটা কি? এরা অনেক বাচ্চা যারা 2 বছর 3 বছর এজে এসছে, এদের কোনো লাইফ নেই, দে ডোন্ট নো এনিথিং এলস আদার দেন আমেরিকা। তো ওদের ইমিগ্রেশন ওয়াইজ লিগালি ওদের কোনো একটা অল্টারনেটিভ সলিউশন তো দিতে হবে, আর ওইটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক উইল বি দ্য বিগ কোয়েশ্চেন। ধন্যবাদ। নিকি, আপনার কাছে আমার আরো প্রশ্ন। আপনি তো ঢাকা নিয়ে ডিল করেছেন এবং অনেকে জিজ্ঞেস করতেছেন যে ঢাকা থেকে কি অ্যাসাইলামে বা অন্যান্য কোনো প্রক্রিয়াতে কি ইনভলভ হওয়া যায় কিনা অ্যাটর্নি রাঞ্জা? ঢাকা থেকে ইমিগ্রেশন অ্যাসাইলাম আপনি যা বললেন থিওরিটিক্যালি অ্যাগেন পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক রোড ব্লক আসবে। অ্যাসাইলামে একটা ভীষণ বড় আছে কি আপনি এন্ট্রির 1 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাসাইলামের জন্য। তো এইটা আপনি যদি কেউ একটা খুব ছোটবেলায় এসছে, ওরা এখানেই বড় হয়েছে, ওরা রিয়েলি অ্যাসাইলাম ক্লেম করা ওদের জন্য ভেরি মানে ডিফিকাল্ট হবে। দে আর ডেফিনেটলি এলিজিবল অন্য লিগাল স্ট্যাটাসের জন্য, কিন্তু ঢাকা থেকে ডাইরেক্টলি গ্রিন কার্ড অ্যাপ্লাই করা যায়। ধন্যবাদ। নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি তো প্রতিনিয়ত আপনি খুবই এক্সপিরিয়েন্স এই ব্যাপারে, আপনি যদি একটু শেয়ার করতেন। এবং রাঞ্জা যে বললেন, অ্যাটর্নি রাঞ্জা, একটু যদি আপনি আজকের বিষয়গুলো আসলে দুটোই খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো অ্যাটর্নি রঞ্জা বললেন। আমি জানি আমাদের দর্শকদের এটা অনেক প্রশ্ন, এবং শুধুমাত্র আমাদের এই অনুষ্ঠানে নয়, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসছেন এবং তাদের সবারই একই প্রশ্ন যে কি হবে, আমাদের বার্থ রাইট সিটিজেনশিপ নাকি নিয়ে নিবে। তারপর কি বলবো, যে আসলে যে কি পরিমাণ ক্লায়েন্ট আমাদের কাছে আসছে, আসলে এটা অনেকটা দুঃখজনক। কারণ অনেকের এমন হচ্ছে যে তারা বেচারা রাতে ঘুমোতে পারছেন না পর্যন্ত, যে ওনাদের কি হবে, ওনাদের বাচ্চা কাচ্চাদের কি হবে। তো এখন অ্যাটর্নি রঞ্জা খুব সুন্দর করে বলে দিলেন যে প্রথমে যদি আমি ওই বার্থ রাইটসের কথাটা আবার একটু বলি, যে বিষয়টা এত সহজ হবে না। বিশেষ করে নিউজে আমরা যে বিষয়গুলো দেখছি, অ্যাটর্নি রঞ্জা বললেন যে নিউজ কিন্তু সবসময় মানে সেন্সেশনাল করে আপনার কাছে আসবে, যাতে ওদের ভিউ বেশি হয়, ওদের পলিটিশিয়ানরা চায় তাদের বক্তৃতা স্পিচ গুলো সবাই শুনুক, সেই জন্য ওরা অনেক সেন্সেশনাল করে জিনিসগুলো দেয়। সেটা দুই পক্ষেরই, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পও অনেক সেন্সেশনাল করে বলছে যে আমি আসার পর দিন থেকে এটা বন্ধ করে দেবো, এটাও একটা সেন্সেশনাল করার জন্য। আবার যে ডেমোক্রেট পার্টি যিনি বললেন, উনিও বললেন যে এটা একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হবে এটা যদি করা হয়। উনিও সেন্সেশনাল করে বলছেন যাতে অনেক মানুষ ওনাদের স্পিচ দেখেন। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কি হবে, প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু এত সোজা না, যেহেতু এটা কনস্টিটিউশনাল রাইট। সংবিধানে, আমেরিকার সংবিধানে অ্যাটর্নি রঞ্জা বললেন 1898 থেকে এত 200 বছরের কাছাকাছি ধরে এই জিনিসটা চলে আসছে। এই 200 বছরে একটা লকে একদিনে এসেই বদলে দেওয়া এটা কখনোই সম্ভব না। আর এটা যদি উনি করার চেষ্টাও করেন, প্রথমে উনি একটা বিল দিবেন, তারপর সেটা কংগ্রেসে যাবে, সিনেটে যাবে, এরপর সুপ্রিম কোর্টে যাবে, সেগুলো সব পাশ হয়ে আসতে আসতে তারপরে প্রশ্ন আসবে সংবিধান এখন চেঞ্জ করবেন কিনা। যেটা অ্যাটর্নি রঞ্জা বললেন, আমেরিকান হিস্ট্রিতে মাত্র একবারই সংবিধান চেঞ্জ হয়েছিল, যেটা উইমেন ভোটের ব্যাপারে।
উইমেন ভোট রাইট। সো আমেরিকার সংবিধান চেঞ্জ করার ইতিহাসও আমাদের আমেরিকান ইতিহাসে নেই, কম। সো এটা এত সহজে হবে না। সো আপনারা যারা খুব বেশি চিন্তিত, ওনারা আসলে বলবো যে আপনারা এত চিন্তিত হয়েন না, কারণ এটার বিরুদ্ধে ভেটো আসবেই। এটা একটা বিল যখনই আসে তখনই সেটার বিরুদ্ধে আরেকটা বিল আসে এবং সেগুলো চলতে থাকে। তো আলটিমেটলি সময়ই বলবে। হ্যাঁ, তো সেটাই একটা বিষয়। আর ডাকার বিষয়টা উনি যেটা বললেন যে ডাকা তো আসলে সবসময় রিস্কে আছে, কিন্তু একটা জিনিস যে ডাকা ছেলেমেয়েরা যারা অনেক ছোটবেলায়, অনেকে 1 বছর 2 বছর 3 বছর এসছে, তাদের তো আর অন্য কোনো জীবন নেই। তাদেরকে যদি চলে যেতে বলা হয়, ওরা কোথায় যাবে? ওদের তো আসলে, ওরা আমেরিকা ছাড়া আর কিছুই দেখেনি। তাহলে ওদের কি হবে এতগুলো মানুষ? তো কিন্তু একটা জিনিস ওদের জন্য গুড সাইন যে ওনারা একটা লিগ্যাল স্ট্যাটাসে আছেন, এবং কোনো জবের থ্রুতে যদি ওনারা অ্যাপ্লাই করতে পারেন গ্রিন কার্ডের জন্য, অথবা ফ্যামিলি মনে করেন বিয়ে হলো সিটিজেনের সাথে, সেক্ষেত্রে সিটিজেন স্পাউস জি তাদের জন্য জি অ্যাপ্লাই করতে জি পারে। তো তাদের একটা পজিটিভ সাইড আছে, কিন্তু এটাও এইভাবে যে সবাইকে বের করে দিবে এই জিনিসটা আসলে এত সহজ না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিকি। মোহাম্মদ স্যার, আমি যদি একটা কারেকশন ছোট করতে পারি, কনস্টিটিউশন একবার অ্যামেন্ড হয়নি, অনেক 27 টাইমস অ্যামেন্ড হয়েছে, বাট দ্য লাস্ট টাইম ওয়াজ এত একটা হিউজ ইস্যু হয়েছিল ওয়াজ ডিউরিং মানে উইমেন্স রাইট, আর আর যখন 18 বানিয়ে দিয়েছিল ভোট এজ। তো দোজ টাইমস ওয়ার দ্য লাস্ট টাইম এত বড় পলিটিক্যাল একটা হিউজ ইস্যু হয়েছিল, and those both were very controversial issues for then. আমি ভাবলাম ওই ছোট একটা আচ্ছা, correction না, করতে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ঠিক আছে, sure. কারেক্টিং অ্যান্ড অলসো ধন্যবাদ মোহাম্মদ নাসিম। আশা করি আপনারটা বিস্তারিত আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনার এই প্রশ্নের। আমাদের সঙ্গে আরো দুজন দর্শক আছেন, কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাই, প্রশ্নটা কে, কোথেকে বলছেন? জি আমি মোহাম্মদ ইসলাম বলতেছি স্টাডি আইল্যান্ড থেকে। জি, স্টেটেন আইল্যান্ড থেকে। জি ভাই, আপনার প্রশ্নটা কি? জি আমরা তো আসলে উইন করছি, এখন আমরা কি উইন করার পরে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছি। এখন আমরা আগে যেরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতাম বা কাজে যাইতাম, বা 20 তারিখের পরে কি আমরা ওইভাবে রেগুলার ভাবে কি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবো কিনা, বা ওইটা থেকে আমাদের রাস্তা হাঁটতে কোনো সমস্যা আছে কিনা, বা আমাদের তো আসলে উইন করার ওয়ার্ড টার্মিটও আছে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনও আছে, জি। সবকিছু আছে। ওরা কি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কি দেখামো বা কি আসে বিষয়, এগুলো জানতে চাইতেছে কি? আচ্ছা, ঠিক আছে। রাঞ্জা, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, না? বুঝতে পেরেছেন না? উনি না, আমি বলছেন পুরোটা বুঝিনি। আচ্ছা, আমি ওকে, বলে নিকি, দিই, আমি বলে দিই, নিকি উনি প্লিজ। উনি অ্যাসাইলামে উইন করেছেন, কংগ্রেচুলেশনস আপনাকে। তো উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, Right. আবার ওনার ওয়ার্ক পারমিটও আছে। তো ওনার প্রশ্নটা হচ্ছে যে জানুয়ারি 20 তারিখের পরে ওনাদের কোনো ভয় আছে কিনা, ওদের রাস্তাঘাটে চলাফেরা করতে Movement এ, হ্যাঁ। ওনাদেরকে ধরবে কিনা, কোনো কিছু করবে কিনা, এটাই ওনার প্রশ্ন। ওনাদের ভয় আছে কোনো? আই ডোন্ট থিঙ্ক সো স্যার, আপনার কোনো ভয় আছে? আপনি অলরেডি অ্যাসাইলাম আপনার উইন করে দিয়েছেন, আর আপনার কাছে ওয়ার্ক পারমিট আছে অলরেডি, আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই, আপনার অলরেডি অ্যাপ্লিকেশনটা ইউএসসিআইএস এর কাছে প্রসেসে আছে। তো আপনি আনলেস আপনি গ্রিন কার্ড নিয়ে আপনি আপনার, আমি অ্যাজিউম করছি বাংলাদেশ যান, আপনি প্লিজ ওটা করুন না। আনলেস আপনি ওটা করবেন, আপনার কোনো ওয়ারি করা উচিত না। ধন্যবাদ, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খন্দকার ইসলাম, আমি ডালাস থেকে বলছি। জি, ডালাস থেকে আমার খন্দকার একটা ভাই, বলেন প্রশ্নটা কি ভাইয়া? আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2016 সাল থেকে গ্রিন কার্ড হোল্ডার। জি, তো আমি কয়েকদিন আগে গ্রিন সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়েছিলাম। তো তখন আমি অ্যাপ্লাই করি এবং আমার যথাসময় আমার ইয়েটা হয়, কি বলে আপনার ইন্টারভিউটা হয়। ইন্টারভিউ সবকিছু ঠিক ছিল, বাট একটা সময় 2020 সালে আমার 8 মাস আমি দেশে ছিলাম, ওই কোভিড এর সময়। সো ওই সময়ে আমার ওই যেহেতু 8 মাস ছিল, ওই জিনিসটা তাদের একটা অবজারভেশন ছিল যে আমাকে ওইটার জন্য দেওয়া যায় কি যায় না। যাই হোক, ওনাদের কথা ছিল যে ওনাদের সুপারভাইজারের সাথে আলাপ করে আমাকে ওই দিনই ফোন করে জানাবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি ওত নিতে যেতে পারবো। তো এখন পর্যন্ত আমাকে কোনো ফোন করে নাই। এবার এদিকে একটা জিনিস জানতে পারলাম, গত মাসে একটা
কোর্ট থেকে কোনো একটা ডিসিশন হয়েছে যেখানে আমাদের যারা এই একটু বেশি দিন বাইরে ছিল বা কিছু এদের সম্পর্কে সম্ভবত কিছু একটা হয়েছে, এটা কি মধ্যে আমি পড়বো কিনা? কারণ আমার কেসটা এখন ওপেন আছে, ওয়েবসাইটে গেলে এখনো দেখাচ্ছে যেটা ওপেন। প্রশ্ন আছে ভাই, আপনার ইন্টারভিউটা কবে দিলেন? 10 অক্টোবর। রিসেন্টলি 10 অক্টোবর, খুব একটা বেশি দিন না। আচ্ছা, অ্যাটর্নি রঞ্জা, ওনার প্রশ্নটা হচ্ছে উনি 2016 থেকে গ্রিন কার্ড হোল্ডার এবং অক্টোবরের 10 তারিখ উনি সিটিজেনশিপ অ্যাপ্লাই ইন্টারভিউ দিয়েছেন। জি। ওখানে সবকিছু ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু ওনার একটাই সমস্যা ছিল যে উনি 2020-তে কোভিড এর সময় 8 মাস দেশের বাইরে ছিলেন। এখন সেটার জন্য ওনারা একটু বলেছে যে ওনারা সুপারভাইজারের সাথে কথা বলে ওনাকে ফোন করে সব ডিসিশন জানিয়ে দিবেন, কিন্তু এখন পর্যন্ত উনি কিছু জানতে পারেননি। ওনার কি কোনো সমস্যা হতে পারে? আর কবে বললো হয়েছে ইন্টারভিউটা? অক্টোবরের 10 তারিখ এই বছর। ও, আপনি আপনি একটু একটু ধৈর্য রাখুন, আপনার কল আসবে। 120 ডেজ ওদের ইউজুয়ালি আচ্ছা, মিনিমাম একটা টাইম থাকে। জি জি, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম এমডি মিসবাউদ্দিন, জি আমি মিশিগান থেকে বলতেছি। জি ভাইয়া, কোয়েশ্চনটা হইল কি, জি কোয়েশ্চনটা হইল কি, আমার এক বাতিজা বিয়া করতে যাইতেছে নেক্সট জানুয়ারিতে। ওই কানাডায় একজন মাল্টিপল ভিসাওয়ালা মেয়েকে বিয়া করতে যাইতেছে। তো সে একে এই দেশে আনিয়া লিগাল করতে পারবে কি না, কারণ আমেরিকার কোনো ভিসা নাই, তাই ভিসা নাই। তো অন্য কোনো ওয়েতে আনিয়া এখানে মানে বিয়া দেখে লিগাল করা যাইব কি না, এইটা হইল আমার প্রশ্ন। ওকে নিকি, আপনি ওনার একটু প্রশ্ন আছে ভাই আপনার কাছে। আপনি বললেন যে নেফিউ বিয়ে করতে যাচ্ছে কানাডাতে। হ্যাঁ, মাল্টিপল এন্ট্রির ভিসা আছে। জি মেয়ে, জি, না হ্যাঁ, ছেলে এটা ছেলে, তো- ওই মেয়ে। মেয়েটা বাঙালি মেয়ে, তাদের মাল্টিপল ভিসা নিয়ে আমেরিকা কানাডায় আসছে। হ্যাঁ, ওইখানে কিন্তু বিয়া থাকি, ভিসা নেই। ওইখানে বিয়া দিয়া এখান থেকে কোনো ওয়ে আসেনি যে তাইলে যে বাই রোডে আনিয়ে তো বাচ্চা স্লিপ করিয়ে আনি, তাইলে কি পারবো এখানে আসে লিগেল করতে? আমেরিকার ভিসা ওনার। তো অ্যাটর্নি রঞ্জা, উনি আসলে জানতে চাচ্ছেন ওনার নেফিউ বিয়ে করতে যাচ্ছেন জানুয়ারি মাসে আগামী বছর। তো উনি যাচ্ছেন কানাডায় মেয়ে আছে বাংলাদেশ থেকে এসছে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে কানাডায়, কিন্তু মেয়ের আমেরিকার কোনো ভিসা নেই। তো সে বিয়ে করার পর বউকে আনতে পারবে কিনা সাথে সাথে, অথবা কিভাবে আনবে? আচ্ছা, আপনি কি ওর ক্যানাডায় রেজিস্ট্রি হচ্ছে? সেটাই হয়, হ্যাঁ, কানাডাতেই রেজিস্ট্রি হবে। তো একটা ডাইরেক্ট স্পাউসাল ভিসা থাকে এর জন্য, কিন্তু আপনার কি ভিজিট ভিসাও নেই ওয়াইফের? না, ওয়াইফের আমেরিকার কোনো ভিজিট ভিসা নেই, কানাডার আছে। ক্যানাডার আর কোন সিটিজেনশিপ? বাংলাদেশের সিটিজেন উনি, মেয়ে তো বাংলাদেশ। একটা ডাইরেক্ট ভিসা হয়, কিন্তু আপনি ওটা এখনই অ্যাপ্লাই যদি আপনি করেন তো আপনাকে ফিয়ান্সে ভিসা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু ওইটার জন্য আপনাকে এটা বিফোর ম্যারেজ করতে হবে। আর যদি ও কানাডার থেকে ইউএস আসতে চায় বিফোর ম্যারেজ, আপনি একটা ফিয়ান্সে ভিসা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি যদি বাইরে গিয়ে বিয়ে করছেন তো আপনাকে ওখানেই একটা স্পাউসাল ডাইরেক্ট ভিসা থাকে ইউএস সিটিজেনদের জন্য, ওখান থেকেই আপনাকে তাহলে করতে হবে। মানে আপনি বলছেন যে ইউএস এমবাসি ইন কানাডা? কানাডা, হ্যাঁ। তো আপনি ওই প্রসেসটা এখন থেকেই আপনি শুরু করতে পারেন, কিন্তু ওটার জন্য আরেকটা ম্যারেজ সার্টিফিকেট দরকার হয়। ওটা R1 CR1 বলে। আপনি ওইটা দেখুন। ওটা অ্যাকচুয়ালি প্রসেস ফর গ্রিন কার্ড, বাট ইট ইজ ফর নতুন যারা বিয়ে করছে ইউএস সিটিজেন। জি, আমি অ্যাজিউম করছি আপনার নেফিউ হচ্ছে ইউএস সিটিজেন। জি, ধন্যবাদ। নিকি একটু কি বলে জি, দিবেন জি। আমাকে একটু? হ্যাঁ, উনি অ্যাটর্নি রঞ্জা বললেন যে দুটো উপায় আছে। একটা আছে ফিয়ান্সি ভিসা, সেটা বিয়ের আগেই করতে হবে, যে ফিয়ান্সি ভিসাতে অ্যাপ্লাই করে তাকে ফিয়ান্সে হিসাবে আমেরিকায় আনা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে যে বিয়ে করার পর ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আপনার স্পাউসাল ভিসা নিয়ে আপনি আসতে পারেন। সেটা যারা খুব নতুন বিয়ে করেছেন, তাই না অ্যাটর্নি রঞ্জা, যারা খুব নতুন বিয়ে করেছেন, CR1 বললেন আপনি, CR1, IR1 আর K3 তিনটে অপশন আছে। আপনার ডিপেন্ডিং অন ইয়ার IR1 সিচুয়েশন, কতদিন বিয়ে হয়েছে, কতদিন। হ্যাঁ,
জি জি জি। IR1, CR1 আর K3 তিনটা ভিসার মাধ্যমে আপনি স্পাউসাল ভিসা নিয়ে আপনার নেফিউর ওয়াইফকে দেশে আনতে পারেন, আর ধন্যবাদ না হলে ফিয়ান্সে ভিসা দিয়ে আনতে হবে। দর্শক, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে আসলাম বিরতির পর। আমরা যে আলাপগুলো করছিলাম, অনেক বাই দিস টাইম অনেক প্রশ্ন আসছে ফেসবুকে, এবং দর্শকরাও লাইনে আছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমার কি প্রশ্ন ছিল? জি বলুন। বস্টন থেকে বলছি। জি আমার প্রশ্ন ইবি3 ব্যাপারে। তো ইবি3 আমার এমপ্লয়ার অ্যাপ্লাই করার পরে আমার ওই লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আমার এখন ওই I-140টা পেন্ডিং আছে। তো এই অবস্থায় আমার এমপ্লয়ার বিজনেসটা সেল করে দিয়েছে। হ্যাঁ, তো আমার বিজনেস মানে ওই সবকিছু ঠিক আছে, এমপ্লয়ার ছিল, যারা এমপ্লয় যেগুলো ছিল, যে অবস্থা ছিল সবই ওখানে ঠিক আছে, শুধু কোম্পানির নামটা মনে চেঞ্জ হয়ে যাবে আর ওই মালিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে কি আমার মানে প্রসেস কন্টিনিউ চলবে নাকি বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে? একটু যদি বলতেন, আর কোনো ওয়ে আছে কিনা একটু যদি বলতেন। জি ধন্যবাদ। নিকি, জি, ওনার ইবি3 actually ভিসা। সোরিয়া, জি ভাই প্রশ্ন করেছেন ইবি3 তে অ্যাপ্লাই করছিলেন, অ্যাপ্রুভ হয়েছিল এবং I-140 পেন্ডিং আছে। তো ইন দ্য মিন টাইম ওনার এমপ্লয়ার যে বিজনেসের মাধ্যমে করেছিলেন সেই বিজনেস সেল করে দিয়েছেন এবং ওই মালিকও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওনার এই ইবি3টা ঠিক মতো থাকবে কিনা, নাকি এটা ক্যান্সেল হয়ে আমি কোম্পানিটাই চেঞ্জ হচ্ছে, আর ওনাকে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি ট্রান্সফার করছে, কি ওনার কোম্পানি নতুন ম্যানেজমেন্ট আর নতুন ওনারশিপ? ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওনার কোম্পানিটা ওনারশিপ চেঞ্জ করছে। জি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা ওনারের ওপর ডিপেন্ড করবে। আম, আহ, এটা যদি আপনি ওনার সাথে কথা বলুন কি ওনার কি প্ল্যান আছে, কি যারা কারেন্টলি পেন্ডিং I-140 তাদের কন্টিনিউ করবে। একটা উইথড্র করা I-140 এত ইজি না। ইনফ্যাক্ট 6 মাস যদি আপনার I-140 হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করেছেন, 6 মাসের পরে উইথড্র করা ইজি না। তো আপনি আপনার নতুন ওনারের সাথে কথা বলুন কি ওনার কি প্ল্যান। আর একটা কথা হচ্ছে, মেবি দে হ্যাভ চেঞ্জ দেয়ার ডিবিএ, আমি কোম্পানির নামও অত ওরা চেঞ্জ কোম্পানির করেছে, নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নাম চেঞ্জ হয়েছে, তাতে কি কোনো এফেক্ট করবে কিনা সেটাও দিন যাচ্ছিলেন আর কি। ওইটা, হ্যাঁ, ওইটা আপনাকে I-1 মানে অ্যামেন্ডমেন্ট করতে হবে হয়তো। ওইটা আপনার কোম্পানির ইমিগ্রেশন লয়ার, ওটা কিন্তু আপনার কোম্পানির রেসপন্সিবিলিটি করা। কি ওরাই ইমিগ্রেশনকে জানাবে কি আমাদের এইসব চেঞ্জ হয়েছে। জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, কে আছেন নাম বলে প্রশ্ন করুন, সুপ্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি বাফলো থেকে। জি মামুন ভাই বাফলো থেকে বলছেন, কি প্রশ্ন ভাইয়া আপনার? আমার প্রশ্ন হলো, আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি অ্যাপ্লাই করেছি। এখন তাদের হলো ইন্টারভিউর ডেটের জন্য আমি অপেক্ষা করছি, বাট এই ক্ষেত্রে মনে করেন আমার ওয়াইফ এখন মানে আবার প্রেগনেন্ট হয়ে গেছে, আমার একটা ছোট বাচ্চা আছে। এখন কি আমি এক্সপেডিট করাতে পারবো, এবং আমি কি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি? নিকি এবং জি রাঞ্জা। জি, হ্যাঁ, অ্যাটর্নি রঞ্জা উনি প্রশ্ন না, আমি করেছেন, ফার্স্ট পার্টটা বুঝলাম না। উনি শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লাই করেছেন। শ্বশুর শাশুড়ি বাংলাদেশে সম্ভবত। ইন দ্য মিন টাইম ওনার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে, তো ওনার বাচ্চার দেখাশোনা করার জন্য কি এক্সপেডাইট করতে পারবেন কিনা ওই ইন্টারভিউটা, অথবা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে শ্বশুর শাশুড়িকে এখানে আনতে পারবেন কিনা। আচ্ছা, কিন্তু আচ্ছা ওনার ওয়াইফ এখানে, জি Wife জি আচ্ছা আচ্ছা শ্বশুর শাশুড়িকে আনতে চাইছে বাংলাদেশ থেকে। হ্যাঁ স্যার, আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা অনেক ডিসকাস করি শোতে। এই আপনার যে ভিজিট ভিসার যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু অনেক অফিসার ডিপেন্ডেন্ট। আর ভিজিট ভিসার রুল হচ্ছে কি অফিসার যদি দেখে কি ওনার ইমিগ্রেন্ট ইন্টেন্ট আছে, কি ওরা এই সময় ইমিগ্রেন্ট ইন্টেন্ট আছে, কি ওরা ভিজিট ভিসা নিয়ে চলে যাবে, আর কেননা ওনার অলরেডি পেটিশন একটা আছে, ওরা থেকে যাবেন, তাহলে অফিসার কিন্তু ভিজিট ভিসাটা ডিনাই করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম
আপনারা যদি ভালো করে প্রুফ করতে পারেন কি আপনার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে রিটার্ন করবে 6 মাসের মধ্যে, আর এটা সত্যি আপনার ওয়াইফকে শুধু দেখাশোনা করার জন্য আসছে, তাহলে আপনার ইন্টারভিউতে বেটার চান্স হবে। আপনার যদি শ্বশুর শাশুড়ির বাড়ি আছে ওখানে, আপনার যদি কেউ চাকরি করে, ওখানকার টাইজ দেখাতে হবে বাংলাদেশে, কি ভালো আমাদের এখানে একটা বেস আছে, আমরা কেন থেকে যাব ইউএসএ তে, ওই জন্য তাহলে ওইটা আপনি যদি দেখান তাহলে আপনার ভিজিট ভিসা অ্যাপ্রুভ হতে পারেন। তো আপনি ভিজিট ভিসাটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ আপনাদের দুজনকেই। শেখ সাইদুল অ্যাসাইলাম কেস ইউ ওয়াজ আস্কিং ইন দ্য কোয়েশ্চেন অন দ্য ফেসবুক, উনি জানতে চাচ্ছেন অ্যাসাইলাম কেসের মাস্টার হিয়ারিংটা কি এবং এটা হইলে কি হয়। আচ্ছা, মাস্টার হিয়ারিং বেসিক্যালি হচ্ছে একটা খুব ছোট হিয়ারিং। এখানে শুধু আপনি লগ ইন করবেন, আপনি যাবেন মাস্টার হিয়ারিং এ, আর কি আপনার চার্জ আছে, আপনি যেই একটা ডকুমেন্ট পেয়েছেন, যদি আপনি বলছেন না, যেই পেয়েছেন আপনি মাস্টার হিয়ারিং নোটিস টু অ্যাপিয়ার ডকুমেন্ট পাওয়ার পরেই হয়। নোটিস টু অ্যাপিয়ার আপনার একটা ফার্স্ট স্টেপ ইমিগ্রেশন কেসের, কি আপনার এই করেছেন, ধরো আপনি ভিজিট ভিসা ওভারস্টে করেছেন বা আপনি বর্ডার ক্রস করে এসেছেন, কি আপনি করেছেন ওখানে লেখা থাকবে। আর মাস্টার হিয়ারিং এ আপনাকে বলতে হবে কি আপনি করেছেন কি না করেছেন। আর ওটা একটা আপনাকে সেদিন নেক্সট ফাইনাল হিয়ারিং এর আপনাকে একটা ডেট দেবে। সেটাই বেসিক্যালি মাস্টার হিয়ারিং একটা স্কেডিউলিং হিয়ারিং। আপনি বলবেন কি হ্যাঁ আমি এসছি বর্ডার থেকে, বা আমি ওভারস্টে করেছি ভিসা হোয়াট এভার, আর আপনাকে একটা নতুন ডেট দেওয়া হবে। আর আপনি যদি অলরেডি অ্যাসাইলাম অ্যাপ্লাই করে থাকেন তো আপনি জাজকে বলতে পারেন কি আমি অলরেডি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছি, আপনি আমাকে একটা ফাইনাল হিয়ারিং এর ডেট দেন। তো ইটস আ ভেরি সিম্পল শর্ট হিয়ারিং। আর ফাইনাল হিয়ারিংটা হচ্ছে বলে ইন্ডিভিজুয়াল হিয়ারিং, আর ফার্স্ট হিয়ারিংটা হচ্ছে মাস্টার হিয়ারিং। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন হাবিবুর রহমান, আমার F2 ক্যাটাগরি প্রায়োরিটি ডেট জুলাই 2021, ডকুমেন্ট কোয়ালিফাই করেছে অগাস্ট 22-তে, মাই ভিসা কারেন্ট নাও ওয়েটিং ফর ইন্টারভিউ, আই এম 18 years old, মাই এজ উইল বি লকড, প্লিজ লেট মি নো। F2A বললেন? F2A জি। F2A ক্যাটাগরি। জি। F2A category. Yeah, his priority date is Priority July correct. 21 and document qualified in 23 August. So he is currently waiting for his interview. আসলে সেই ইন্টারভিউ অপেক্ষা আছে এবং তার বয়স 18। সে বলতে যাচ্ছে যে আমার এইজটা কি লক হয়ে যাবে না, লক করে দিবে নাকি ওরা? আপনার এজটা লক হবে না, কিন্তু আপনার F2A ক্যাটাগরিতে আমার মনে হয় না কোনো ওটা ডিফারেন্স বানানো উচিত। আচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার নাম এমডি লোকমান হোসেন, আমি আলবানি থেকে বলতেছি। জি লোকমান ভাই। জি, আমার কথা শুনতে পারতেছেন? জি ভাইয়া, প্রশ্নটা করুন। আচ্ছা, আমি যে গত 2022-এ আমার এসালাম গ্র্যান্টেড হওয়ার পরে আমি 1 বছর পরে আমি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছিলাম। এখন আমার যে গ্রিন কার্ডের ইন্টারভিউ ছিল 5 মাস পরে একটা ইন্টারভিউ ছিল। তো ওই ইন্টারভিউতে আমি মিসিং করছি, মানে ওই ইন্টারভিউ ডেটটা আমি জানতে পারিনি যে ইন্টারভিউ ডেটটা আমার না জানার পরে ওরা আমাকে ডিনাই করে দিয়েছিল। তো ডিনাই করে দেওয়ার পরে আমি ওইটা মোশন করার পরে ওরা রিসিভ করার পরে আজকে 1 বছর উপর হয়ে গেছে। গত ডিসেম্বরের 8 তারিখে করছি, আজকে ডিসেম্বর 1 বছর হয়েছে। এখন পর্যন্ত ওরা আমার কোনো ইন্টারভিউ ডেট দিতেছে না, কোনো কিছু হইতেছে না। এখন আমি কি নতুন করে অ্যাপ্লাই করবো নাকি এটার জন্য অপেক্ষা করতে হবে না কি করা, আমি কিছু বুঝতে পারছি না। কি করা আমার এখন? আমার একটু পরামর্শ দিলে ভালো হবে। নিকি একটু রাঞ্জাকে আপনি বলেন। হ্যাঁ, উনি 2022 সনে অ্যাসাইলাম উইন করেছেন, তারপর উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, তারপরে ওনার গ্রিন কার্ডের ইন্টারভিউ এসেছিল, কিন্তু উনি কোনো কারণে ইন্টারভিউ মিস করাতে ওরা এটা গ্রিন কার্ড ডিনাই করে দিয়েছে। তো উনি মোশন টু রিওপেন করার পরও এখনো 1 বছর পার হয়ে গেছে, কোনো খবর পাচ্ছেন না। উনি কি এখন নতুন করে অ্যাপ্লাই করবেন? উনি জানতে চান। আপনি এখন নতুন করে আমার মনে হয় না অ্যাপ্লাই করতে পারবেন, আপনার সিম্পলি ডিনাইড হয়ে যাবে। আর আপনাকে ডিনাইড রিজনটা হয়তো দেবে কি আপনার অলরেডি একটা মোশন টু রিওপেন আছে। তো আপনার অলরেডি কেসটা আসেন, আপনি ধৈর্য রাখুন, আপনাকে কন্ট্যাক্ট করবে। জি
ধন্যবাদ দুজনকেই, আপনাকে অ্যাটর্নি রাঞ্জা এবং নিকি রিয়াদ, আপনারা এজ ইউজুয়াল সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, আর আমার কৃতজ্ঞতা জানাচ্ছি টিভিএন কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর দর্শকরা আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন যথারীতি। আজকে দূর দূরান্ত থেকে সবাই প্রশ্ন করেছেন, বিভিন্ন স্টেট থেকে যারাই সংযুক্ত হয়েছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের বিষয়টি ছিল খুবই স্পর্শকাতর, বলতে আমরা এটা খুবই একটা কারেন্ট ইস্যু, যেটা নিয়ে আমরা দৃষ্টি করলাম। পরবর্তীতে আমরা আরও আলাপ করবো বিস্তারিত আমাদের পরবর্তী অনুষ্ঠানে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। টিভিএন 24-এর দিকে লক্ষ্য রাখুন, সবসময় টিভিএন দেখবেন, টিভিএন আপনাদের পাশেই থাকবে। ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।